নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, লাল পাগড়ি, 21 বার তপধ্বনি আর টানা 13 বছরের সেই একই মঞ্চ লালকেল্লার প্রাচীর। আজ ভারতের 80তম স্বাধীনতা দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঘোষণা করলেন শক্তির সপ্তধারা, উৎপাদন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, প্রযুক্তি ও উদ্ভাবন, গতিশক্তি, রক্ষা শক্তি, সবুজ ও নীল অর্থনীতি এবং ভারতের সফট পাওয়ার। 7টি স্তম্ভের উপর দাঁড়িয়ে 2047 সালের বিকশিত ভারতের একটা স্বপ্ন। কিন্তু প্রশ্ন করুন নিজেকে, ঠিক 3 সপ্তাহ আগেই এই একই রাজধানীর রাজপথে যে তরুণীরা পরীক্ষা প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে সংসদ অভিযানে নেমেছিল, পুলিশের কাঁদানে গ্যাস আর লাঠির ঘায়ে যাদের চোখ জ্বলেছিল রাস্তায়, আজকের এই রাষ্ট্রের আত্মা জেগে ওঠার ভাষণে কি তাদের জন্য একটি বাক্যও ছিল বরাদ্দ? বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম অর্থনীতি, অথচ ক্ষুধা সূচকে 123টি দেশের মধ্যে 102 নম্বরে থাকা একটি দেশ। এই দুই বাস্তবতার মাঝের ফারাকটাকে পূরণ করবে কে? চলুন বন্ধুরা, আজ প্রশ্ন করি সংখ্যাগুলোকে, স্লোগানগুলোকে আর সেই নীরবতাকেও, যা প্রতি বছর লালকেল্লার প্রাচীর থেকে একটা নতুন মোড়কে ফিরে আসে। 1947 সালের 14ই আগস্ট মধ্যরাতে জওহরলাল নেহরু বলেছিলেন, দীর্ঘদিন দমিত এক রাষ্ট্রের আত্মা আজ নিজের কণ্ঠস্বর খুঁজে পেয়েছে। 79 বছর পর অর্থাৎ 2026 সালের জুন জুলাই মাসে সেই একই রাষ্ট্রের তরুণ প্রজন্ম আরও একবার নিজের কণ্ঠস্বর খুঁজতে রাস্তায় নেমেছিল নিজেরই সরকারের বিরুদ্ধে। যে দেশে তরুণ প্রজন্মকে গাটার, আরশোলা, টুকরে টুকরে গ্যাং বলা হয়, সেই দেশেরই একজন প্রধানমন্ত্রী মঞ্চ থেকে ঘোষণা করেন রাষ্ট্রের আত্মা জাগ্রত। এই দুই বাস্তবতা কি একসাথে কখনো থাকতে পারে, নাকি এটা একটা আরেকটা মুখোশ? আজকের লালকেল্লা থেকে ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, গত 12 বছরে দলিত, নিপীড়িত, বঞ্চিত, আদিবাসী, গ্রামীণ, শহরের দরিদ্র বা মধ্যবিত্ত দেশের প্রতিটি অংশের মানুষ নিজেদের সাধ্যমতো চেষ্টা করে দেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং তারই ফল 25 কোটি দেশবাসীর দরিদ্র থেকে মুক্তি। শুনতে দারুণ শোনায়, তাই না বন্ধুরা? কিন্তু এই কোটি কোটি মানুষের প্রচেষ্টার গল্পে সেই লক্ষ লক্ষ তরুণের জায়গা কোথায়, যারা পরীক্ষা হলে বসেও জানতো না প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে গেছে, যাদের বছরের পর বছরের পরিশ্রম একটি ফাঁস হওয়া প্রশ্নপত্রের কাছে মূল্যহীন হয়ে গেল? শক্তির সপ্তধারার তালিকায় প্রযুক্তি, প্রতিরক্ষা, সবুজ অর্থনীতি সব আছে, কিন্তু শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, পরীক্ষা ব্যবস্থার জবাবদিহিতা এসব কোন ধারায় পড়ে? তিনি আরো বলেছেন, দেশকে আর ছোট স্বপ্ন দিয়ে চলবে না, বড় সংকল্প নিয়ে এগোতে হবে। একসময় ভারতকে বিশ্বের ফ্র্যাজাইল 5 অর্থনীতির তালিকায় গণ্য করা হতো, কিন্তু গত 12 বছরে দেশ বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতির একটি হয়ে উঠেছে এবং জুন 2026-এও তিনি একই অর্থনৈতিক রূপান্তর এবং 25 কোটি মানুষের দারিদ্র মুক্তির প্রসঙ্গ উঠিয়েছিলেন। প্রশ্ন হলো, একই দাবি, একই সংখ্যা বছরের পর বছর পুনরাবৃত্তি হচ্ছে কেন? একটা সংখ্যা যদি সত্যিই অর্জিত হয়ে থাকে, তবে পরের বছর নতুন অর্জনের কথা বলার বদলে সেই একই 25 কোটি কেন বারবার ফিরে আসে ভাষণের কেন্দ্রে? এবার আসুন বন্ধুরা আসল প্রশ্নে। 2025 সালের মে মাসে নীতি আয়োগের সিইও ঘোষণা করলেন, ভারত জাপানকে টপকে বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি হয়ে গেছে। IMF এর তথ্য অনুযায়ী ভারতের জিডিপি তখন $4.3 ট্রিলিয়ন বলে দাবি করা হয়েছিল এবং জার্মানিকে পেছনে ফেলে তৃতীয় স্থানে যেতে আর মাত্র 2.5 থেকে 3 বছর সময় লাগবে বলে বলা হয়েছিল। সরকার নিজেই ডিসেম্বরে ঘোষণা করে দিয়েছিল ভারত বিশ্বের 4র্থতম বৃহত্তম অর্থনীতি এবং 2030 সালের মধ্যে $7.3 ট্রিলিয়ন জিডিপি নিয়ে তৃতীয় স্থানের পৌঁছানোর লক্ষ্যে। কিন্তু বাস্তবতা কি বলছে? কিন্তু 2026 সালের এপ্রিল মাসে IMF তার সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে ভারতকে আবার নামিয়ে দিল 6ষ্ঠ স্থানে, যুক্তরাজ্যের নিচে। IMF এর এপ্রিলের গ্লোবাল ইকোনমিক আউটলুক অনুযায়ী ভারতের অর্থনীতির আকার 2026-28 সালে দাঁড়াবে প্রায় $4.15 ট্রিলিয়ন, যা যুক্তরাজ্যের $4.26 ট্রিলিয়ন থেকেও কম। এমনকি প্রকৃতপক্ষে 2022 সালে যে যুক্তরাজ্যকে পেছনে ফেলে ভারত 5ম স্থানে উঠে এসেছিল, সেই যুক্তরাজ্যই আবার ভারতের ওপরে চলে এসেছে। 4র্থ বৃহত্তম অর্থনীতি হওয়া সরকারি ঘোষণাটি শেষ পর্যন্ত IMF এর চূড়ান্ত তথ্যের বদলে অনুমান ভিত্তিক প্রক্ষেপণের উপর ভিত্তি করে করা হয়েছিল বলে সমালোচনা উঠেছে। কেন এই পতন? বিশ্লেষকরা বলছেন দুটি প্রযুক্তিগত কারণ,
ভারতীয় রুপির ডলারের বিপরীতে 84.6 থেকে 88.5 অবমূল্যায়ন, যা ডলারে হিসাব করা জিডিপিকে কমিয়ে দেয়। আর 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতের পরিসংখ্যান দপ্তরের জিডিপির ভিত্তি বছর 2011-12 থেকে 2022-23 পরিবর্তন, যার নামমাত্র হিসাবকে প্রায় 4% কমিয়ে দিয়েছে। প্রশ্ন হলো, যে সরকার নিজেই টেকনিক্যাল কারণে নিজের অর্থনীতির আকার সংশোধন করতে বাধ্য হয়, সেই সরকার প্রতি বছর বিশ্বগুরু হওয়ার আত্মবিশ্বাস নিয়ে মঞ্চে উঠে কিভাবে? আর যদি সত্যি ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হয়েও থাকে, তবুও প্রশ্ন থেকে যায়, এই প্রবৃদ্ধির সুফল আসলে কার কার ঘরে পৌঁছচ্ছে? এবার সেই 25 কোটি মানুষ দরিদ্র মুক্ত দাবিটার আসল পরীক্ষা নেওয়া যাক। যদি সত্যিই এত বিশাল সংখ্যক মানুষ দরিদ্র সীমা পেরিয়ে গিয়ে থাকে, তাহলে 2025 সালের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারত এখনো কেন 123টি দেশের মধ্যে 102 নম্বরে, সিরিয়াস বা গুরুতর ক্ষুধা শ্রেণীতে স্কোর 25.8 নিয়ে? এটা ঠিক যে 2024 সালের 105তম স্থান থেকে সামান্য উন্নতি হয়েছে, 2016 সালের 29.3 স্কোর থেকে উন্নতি হলেও এখনো তার সিরিয়াস শ্রেণীতেই থেকে গেছে। কিন্তু প্রশ্ন করুন, বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি যে দেশ মহাকাশে রকেট পাঠায়, এআই সামিট আয়োজন করে, সেই দেশে শিশুদের মধ্যে ওজন স্বল্পতার হার বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কেন হবে? ভারতের শিশু ওয়েস্টিং রেট 18.7%, যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। দরিদ্র পরিমাপের সংখ্যা আর ক্ষুধা পরিমাপের সংখ্যা, এই দুটো সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে মাপা হয়, এটা একেবারে ঠিক। কিন্তু সাধারণ মানুষের কাছে এই দুই পরিসংখ্যানের মাঝের ফারাক কিভাবে ব্যাখ্যা করা হবে? একদিকে সরকার বলছে কোটি কোটি মানুষ দারিদ্র জয় করেছে, অন্যদিকে আন্তর্জাতিক প্রতিষ্ঠান বলছে প্রতি 3 জন ভারতীয় শিশুর 1 জন পুষ্টিহীনতায় ভুগছে। এই দুটো বয়ানের মধ্যে কোনটা লালকেল্লার মাইক্রোফোনে জায়গা পায় আর কোনটা পায় না, এটাই কি প্রশ্নের আসল জায়গা নয় কি? আরেকটা বিষয় লক্ষ্য করুন, ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও দেশের মাথাপিছু আয় এখনো অত্যন্ত সামান্য। আন্তর্জাতিক তুলনায় বিশ্বের ছোট ছোট অনেক দেশের চেয়েও পিছিয়ে। অর্থাৎ দেশের সামগ্রিক অর্থনীতি বড়, কিন্তু সেই বিশালতার ভেতরে ব্যক্তি মানুষের ভাগে যা পড়ছে তা এখনো অনেক দেশের চেয়ে কম। জিডিপির আকার বনাম মানুষের পকেটের বাস্তবতা, এই ফাঁকাটাই তো আসল প্রশ্ন, যা কোনো ভাষণে উচ্চারিতই হয় না। এবার ফিরে আসি সেই প্রসঙ্গে যেখান থেকে শুরু করেছিলাম, বাক স্বাধীনতা। 2026 সালের জুলাইয়ের 20 তারিখ সংসদে বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে চলো সংসদ নামে একটা শান্তিপূর্ণ ছাত্র মিছিল সংসদ ভবনের দিকে এগোচ্ছিল। পুলিশ সেই মিছিল থামিয়ে দেয় কাঁদানি গ্যাস আর লাঠিচার্জ দিয়ে। 6 জুন থেকে 25 জুলাই 2026 পর্যন্ত ভারত বিশ্বের সবচেয়ে বড় জেনজি বিক্ষোভ আন্দোলনের সাক্ষী হয়, যা ফাঁস হওয়া পরীক্ষা প্রশ্নপত্রের পর সরকারের জবাবদিহিতা চেয়ে শুরু হয়েছিল। এবং এই শান্তিপূর্ণ আন্দোলনকে কঠোর পুলিশি সহিংসতা ও দমনের মুখে পড়তে হয়। লালকেল্লা ঠিক কয়েক কিলোমিটার দূরেই একই রাজধানীতে তরুণ তরুণীদের চোখ জ্বলেছিল কাঁদানে গ্যাসে। এই দৃশ্য কি এই একই ভারতের? একজন আন্দোলনকারী তরুণী পরে বলেছিলেন তিনি নিজের চোখে দেখেছেন পুলিশ নিরস্ত্র মেয়ে আর শান্ত শিশুদের নির্মমভাবে মেরেছে। আন্তর্জাতিক ঝুঁকি বিশ্লেষণ সংস্থা ভেরিস ম্যাপেলক্রফটের বেসামরিক অস্থিরতা সূচকে ভারত এখন সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত, এবং গত 1 বছরে গড় বিক্ষোভে অংশগ্রহণের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। দেশ জুড়ে বিভিন্ন প্রান্তে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। মূল ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো শুরুতে এই আন্দোলনকে প্রায় উপেক্ষা করে গিয়েছিল, ফলে ছাত্ররা নিজেরাই নিজেদের কণ্ঠস্বর রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে বাধ্য হয়। যে বাক স্বাধীনতার কথা আজ লালকেল্লা থেকে এত গর্বের সাথে বলা হলো, সেই স্বাধীনতা প্রয়োগ করতেই কেন তরুণদের নিজস্ব ইনস্টাগ্রাম আর মোবাইল ক্যামেরার আশ্রয় নিতে হলো? জাতীয় সম্প্রচার মাধ্যম কেন নয়? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আন্দোলনের প্রথম দিকে দেশের শিক্ষামন্ত্রী নিজেই এই তরুণদের সন্ত্রাসী গোষ্ঠীর বি টিম বলে অভিহিত করেছিলেন। শেষমেশ চাপের মুখে তাকে পদত্যাগ করতে হলো ঠিকই, কিন্তু প্রশ্ন থেকে যায়, যে সরকার নিজের দেশের ছাত্রদের প্রথমে সন্ত্রাসী বলে আখ্যা দেয়, চাপে পড়ে পিছু হটে, তারপর 3 সপ্তাহ পর একই মাইক্রোফোনে রাষ্ট্রের আত্মার জাগরণের কথা বলে, এই আত্মবিশ্বাসের উৎসটা কোথায়? নাকি ক্ষমতা নিজেই নিজের ভুল স্বীকার করার বদলে প্রতিবারই নতুন স্লোগানের আড়ালে আশ্রয় খোঁজে? আজকের ভাষণে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন 1 কোটি তরুণকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, কারণ
আজকের যুগে ডেটা সেন্টার, এআই আর কোয়ান্টামের শুনতে আধুনিক আর প্রগতিশীল শোনায়, কিন্তু যে দেশের নিটের মতো একটিমাত্র প্রবেশিকা পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে না পেরে লক্ষ লক্ষ ছাত্রকে ফের পরীক্ষা দিতে হয়, সেই দেশে 1 কোটি মানুষের জন্য মানসম্মত এআই প্রশিক্ষণের বাস্তবায়ন কিভাবে নিশ্চিত হবে তার কোনো বিস্তারিত রূপরেখা কি ভাষণে ছিল? এই আন্দোলনের পিছনে গভীর কারণটাও ভুলে গেলে চলবে না। গবেষকরা বলছেন শুধু পরীক্ষার প্রশ্ন ফাঁস নয়, এর পেছনে ছিল ক্রমবর্ধমান বেকারত্ব আর সরকারের প্রতি গভীর হতাশা। সিএনএন এর রিপোর্ট অনুযায়ী একাডেমিক চাপের কারণে ছাত্র আত্মহত্যার সংখ্যা বছরে প্রায় 13,000-এ পৌঁছেছে বলে জানানো হয়েছে। এই সংখ্যাটা একবার থামুন আর ভাবুন, প্রতি বছর 13,000 তরুণের প্রাণ শিক্ষা ব্যবস্থার চাপে হারিয়ে যাচ্ছে। 1 কোটি যুবককে এআই প্রশিক্ষণ দেওয়ার ঘোষণার পাশে এই সংখ্যাটা কোথায় রাখবেন? প্রযুক্তির নতুন দিগন্তের কথা বলার আগে যে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার উপর দাঁড়িয়ে এই তরুণরা বড় হচ্ছে, সেই ভিত্তিটা কতটা মজবুত? এই প্রশ্নের উত্তর কি প্রযুক্তির চকচকে ঘোষণার মধ্যে ঢাকা পড়ে যাচ্ছে নাকি? আজকের ভাষণে প্রধানমন্ত্রী সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন বিধানসভা ও লোকসভায় নারীদের 33% প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য এবং পঞ্চায়েত, পৌরসভা ও পৌর নিগমে নারী নির্বাচিত প্রতিনিধিত্বের ভূমিকার কথা তুলে ধরেছেন। প্রশ্ন হলো, এই আহ্বান কি কোনো নতুন নীতি, নাকি শুধু মঞ্চ থেকে অন্য দলগুলোর দিকে ঠেলে দেওয়া একটা প্রতীকী অঙ্গভঙ্গি? নারী সংরক্ষণ আইন তো আগেই পাশ হয়েছে, কার্যকর করার সময়সীমা, রোডম্যাপ নিয়ে সুনির্দিষ্ট ঘোষণা এই ভাষণে কতটা এলো? আহ্বান জানানোর রাজনীতি আর বাস্তবায়ন করে দেখানোর রাজনীতি, এই দুয়ের মধ্যে ফারাকটা প্রতি বছর স্বাধীনতা দিবসের ভাষণেই কি বারবার প্রকাশ পায় না? এবার একটু নিচের দিকে নামা যাক। পরিসংখ্যানের মেঘ থেকে সাধারণ মানুষের হেসেলে 6ষ্ঠ বৃহত্তম অর্থনীতি, বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি, এই তকমার পাশাপাশি দেশের সাধারণ মানুষ প্রতিদিন যে বাজারে যান, সেখানে চাল, ডাল, সবজির দাম কি একই হারে দ্রুত বর্ধনশীল নয়? জিডিপির সংখ্যা বাড়লেই যে সাধারণ মানুষের সংসারের খরচ সামলানো সহজ হয়ে যায় না, এটা তো নতুন কোনো তত্ত্ব নয়, এটা প্রতিদিনের বাস্তবতা। অর্থনীতির প্রবৃদ্ধির সুফল যদি প্রকৃতপক্ষে সবার কাছে পৌঁছতো, তাহলে কি বছরের পর বছর একই দারিদ্র মুক্তির সংখ্যা বারবার আওড়াতে হতো, নাকি নতুন নতুন অর্জনের গল্প শোনানো যেত? আর বন্ধুরা, অসন্তোষের যে চিত্র, সিভিল আনরেস্ট ইন্ডেক্সে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ভারতের অবস্থান, তা কি নিছক রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি এটা প্রকৃত অর্থনৈতিক ও সামাজিক হতাশার প্রতিফলন? যখন একটি দেশের তরুণ প্রজন্ম দেশ জুড়ে রাস্তায় নামে, তখন সেটা কোনো বহিরাগত শক্তির ষড়যন্ত্র হিসেবে দেখা, নাকি নিজের ভেতরের ফাটল হিসেবে স্বীকার করা কোন পথে হাঁটবে ক্ষমতা? এত সমালোচনার পাশাপাশি সততার সাথে এটাও বলা দরকার, সরকার সমর্থকরা এবং অনেক অর্থনীতিবিদই বলেন ভারত সত্যিই বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিগুলোর একটি এবং জিডিপি র্যাঙ্কিংয়ে সাময়িকভাবে নিচে নামলেও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির গতিপথ অক্ষুণ্ণ আছে। রুপির অবমূল্যায়ন সত্ত্বেও প্রকৃত প্রবৃদ্ধির গতিপথে কোনো ঘাটতি নেই বলে বিশেষজ্ঞরা মনে করেন এবং 2030-এর দশকের গোড়ায় তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার সম্ভাবনা এখনও বাস্তব। দারিদ্র বিমোচন প্রকল্প, ডিজিটাল লেনদেন, রেল বিদ্যুতায়ন, সোলার এনার্জির সম্প্রসারণ, এসব প্রকৃত অবকাঠামোগত অর্জন যা অস্বীকার করার কিন্তু কোনো উপায়ও নেই। 140 কোটি মানুষের এক বিশাল বৈচিত্র্যময় গণতন্ত্র পরিচালনা করা সহজ কাজ নয়, আর প্রতিটি সরকারই নিজের সাফল্যকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরতে চাইবে, এটা তো রাজনীতির একটা স্বাভাবিক নিয়ম। 1947 সালে নেহেরু বলেছিলেন, স্বাধীনতা মানে শুধু ক্ষমতার হস্তান্তর নয়, বরং কোটি কোটি মানুষকে দারিদ্র, অজ্ঞতা, রোগ আর বৈষম্য থেকে মুক্ত করার একটা মহান দায়িত্ব। 79 বছর পর 2026 সালে দাঁড়িয়ে সেই দায়িত্বের হিসাব কে দেবে? 6ষ্ঠ বৃহত্তম অর্থনীতি, অথচ ক্ষুধা সূচকে 102 নম্বর স্থান। রাষ্ট্রের আত্মার জাগরণের কথা, অথচ যে তরুণরা নিজের অধিকারের জন্য কণ্ঠস্বর তুলেছিল তাদের গায়ে সন্ত্রাসীর তকমা। 2047 সালের বিকশিত ভারতের স্বপ্ন, অথচ 2026 সালে যে শিশুটি জন্ম নিচ্ছে তার সামনে কি বাস্তবতা অপেক্ষা করছে, সেই প্রশ্নের সদ উত্তর কোথায়? লালকেল্লার প্রাচীর থেকে প্রতি বছর নতুন স্লোগান, নতুন সংখ্যা, নতুন প্রতিশ্রুতি আসে, কিন্তু প্রশ্নটা একই থেকে যায়, এই ভাষণ কি সত্যিই একটা জাতির আত্মপর্যালোচনা, নাকি প্রতি বছরের একই আয়োজনের একটা নতুন সংস্করণ মাত্র? উত্তরটা লালকেল্লার মাইক্রোফোনে নেই, উত্তরটা আছে আপনার আমার হাতে, প্রশ্ন করার সাহসে, আর সেই প্রশ্নকে জিয়ে রাখার দায়িত্ববোধে। কারণ যেদিন প্রশ্ন করা বন্ধ হয়ে যাবে, সেদিনই আসলে রাষ্ট্রের আত্মার কণ্ঠস্বর সত্যিকারের অর্থে নীরব হয়ে যাবে।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।